আজকে আপনাদের কাছে নিবেদন শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের সদ্যভূতের আদ্য নিশি। শুরু হচ্ছে আজকের গল্প সদ্যভূতের আদ্য নিশি। ধাক্কাটার জোর ছিল খুব, মাথাটা ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। এক ধাক্কায় 7 হাত দূরে ছিটকে পড়ে একেবারে স্থির। ভেতরে ভেতরে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবার ছটফটানি, তাও একটুখানি। সেটা থামতে বেরিয়ে পড়লাম। চমৎকার হালকা লাগছে নিজেকে, অসম্ভব চটপটে। মাথা ধরা সেরে গেছে, ঘাড়ের ব্যথা নেই, কোমরে খচখচ করছে না, বুকে অম্বলের জ্বলুনি নেই। সব ব্যথা অসুবিধে একসঙ্গে মিলিয়ে গেছে। বুঝলাম এখন আমি সত্যিকারের মুক্তি লাভ করেছি। ট্রেনটা চলে যেতে লোকজন দৌড়ে আসছে। অমনি আমি সুরুৎ করে কৃষ্ণচূড়া গাছের ডালে। 2 মিনিট আগেও আমার পক্ষে এই লগবগে গাছে ওঠা সম্ভব ছিল না। নিজেরই মজা লাগলো। পা ঝুলিয়ে বসে দেখি এক থোকা ফুলের ওপরই বসে আছি। ফুলগুলো আবার হাওয়ায় দুলছে। ব্যাপারটা ঠিক কী হলো বোঝবার জন্যে আমি ওপাশ থেকে আসা আর একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লাম। ট্রেন চলে গেল আমার উপর দিয়ে। আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, অর্থাৎ আর আমার হবার আর কিচ্ছুই নেই। স্ফূর্তিতে লাফিয়ে উঠে ওভারের তারে ঝুলে ঝুলে দোল খেতে লাগলাম। একটা ট্রেন আসতেই ঝাঁপ দিয়ে তার কাউ ক্যাচারের ওপর বসলাম। ট্রেন ছুটছে, আমি দিব্যি বসে রয়েছি ঝোড়ো হাওয়ার মধ্যে, হাওয়ায় হয়ে। এত মজা আগে কখনো পাইনি। দূরে দেখি এক বুড়ি গোবর কুড়োচ্ছে লাইনে গা ঘেঁষে। গাড়ি থেকেও জোরে ধেয়ে গিয়ে ঝড়ের মতো হাওয়া দিয়ে বুড়িকে ঠেলে সরিয়ে দিলাম, নইলে ধাক্কা খেত। একটু একটু কষ্ট টের পাচ্ছি এবার, একেবারে অন্যরকম কষ্ট। কেউ যেন আমাকে শুষে নিচ্ছে। আমি খইতে শুরু করেছি। সর্বনাশ, এই খেলা আর নয়। আবার উড়ে এসে কৃষ্ণচূড়ার ডালে এসে কা কা করে চেঁচাতে লাগলো। ভারী বিদঘুটে ব্যবহার তো। আমি জায়গা বদল করে ঝাঁকড়া একটা পাকুড় গাছে চলে এলাম। ঘন ছায়ার মধ্যে বসে বেশ আরাম লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বুঝে নিলাম যে দিনের আলো আর তাপ আমার সহ্য হবে না। অন্ধকার না হওয়া পর্যন্ত আমাকে মুখ লুকিয়ে বসে থাকতে হবে। আমি কি নিশাচর হয়ে গেলাম? তা কেন, আমি এখন ভূত। ভূত হওয়ার সুবিধেগুলো কিংবা মজাগুলো আমাকে শিখে নিতে হবে। কিন্তু কে শেখাবে? নিজে নিজে শিখতে গিয়ে কোথায় কি বিপদে পড়ি তার ঠিক আছে? বিশাল গাছটার ফাঁকে ফাঁকে ঘুরে দেখে নিচ্ছি কত রকম জীবজন্তু থাকতে পারে, কীটপতঙ্গ। একবার আম পাড়তে উঠে ডালে চড়ানো সাপ দেখেছিলাম। নারকেল গাছে কাঁদির খোলের মধ্যে তেঁতুলে বীচের সংসার। কি সাংঘাতিক! ভাবতে ভাবতে নিজেরই মনে হেসে ফেললাম। ভূতের আবার কাকে ভয়? তাকে কামড় দেবে কোথায়? ঠান্ডায় আরামে ঘুম এসে যাচ্ছিল। এসব বকেয়া ঘুম মনে হয়, নইলে ভূতেরা ঘুমোয় বলে কখনো শুনিনি। তাদের কাজ করতে হয় না, দৌড়ঝাঁপের বালাই নেই, আর বোধ হয় খাবারও দরকার নেই। সে কখন দুপুরে টিফিন খেয়েছি, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, এখনও খিদে পেল না। তাহলে ভালোই হলো, 4 বেলা খাওয়ার পাটটা চুকে গেল। হঠাৎ বাড়ির কথা মনে পড়ল। এতক্ষণ নিজের খেয়ালই ছিলাম। ছি 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 ছি, বাবা মা বোন সবাই ভাবছে নিশ্চয়। বাড়ি ফেরার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে। আগামী রবিবার বোনকে দেখতে আসবে, 100-5 টাকা নিয়ে ফিরছিলাম সেই জন্যে। সেটা তো মাকে দেওয়া হলো না। তড়ি ঘড়ি করে নেমে এলাম। লাইন থেকে বডি সরিয়ে ফেলেছে, আশেপাশে কোথাও কিচ্ছু নেই। পাথরে ফাঁকে ফাঁকে 2-4টে খুচরো চোখে পড়ল। টাকা, মান্থলি টিকিট, আই কার্ড সমেত আমার দেহটা চালান হয়ে গেছে।
অসহায় হয়ে ভাবছিলাম কি করি। পাশেই যেন কেউ ফিস ফিস করে কিছু বলল। প্রথমে খেয়াল করিনি, খুবই দুর্ভাবনায় রয়েছি। আরেকবার ফিসফিসানি শুনে পাশে তাকালাম, কেউ নেই। অন্ধকার রেল লাইনের ধারে আমি একলা। একটু দূরে প্ল্যাটফর্মে আলো দেখা যাচ্ছে। পুরনো অভ্যাস মতো আমার ভয় ভয় করতে লাগলো। গেঞ্জির তলায় পইতে ছুটে গিয়ে হাতে কিছুই ঠেকলো না, এমনকি নিজের হাত পা শরীর কিছুই দেখতে পেলাম না। আর তখনই শুনতে পেলাম, তুমি অশরীরী, আমিও। তুমি আমাকে দেখতে পাবে না এখন। এই অবস্থায় 6 মাস কাটালে তবেই পারবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? বললাম, পাচ্ছি। তুমি আমায় দেখছো কি করে? আমার তো দেহই নেই। তুমি এখনো তোমার নিজের রূপেই আছো, আমি সেটাই দেখছি। আর শোনো, তোমায় কিচ্ছু বলতে হবে না, আমি তোমার ভাবনাও শুনতে পাচ্ছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, তাহলে তো তুমি সবই জানো, আমি কি করব বুঝতে পারছি না। তোমার দেহ এখন স্টেশনের শেষে জিআরপি থানায় নিয়ে রেখেছে। ওখান থেকে মর্গে নিয়ে যাবে কাটা ছেঁড়া করতে, যাকে বলে পোস্টমর্টেম। ইতিমধ্যে তোমার ঠিকানায় খবর চলে গেছে। মুদ্রা পরাশগুলো ভালো হলে বডি ফেরত দেবার সময় তোমার জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ি লক পেয়ে যাবে। নইলে শুধুই উদম দেহ। একটু চমকে উঠলাম। পুরনো সংস্কার বাড়ির জন্যে আবার ভাবনা হচ্ছে। তোমাকে ভালো বলে মনে হচ্ছে। বলো তো, আমি এখন কি করি, কোথায় যাই? যদি খুব ইচ্ছে করে একবার বাড়ি যেতে পারো, যাবার পথে থানা ঘুরে যেও। বাড়িতে খবরটা পৌঁছেছে কিনা জানবার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে চলো না? তার উপায় নেই, তুমি নিজেই সে কথা বুঝতে পারবে। রাত থাকতে থাকতে ফিরে এসো। কেন ফিরে আসবো? কেন? সহ্য করতে পারবে না? তাছাড়া রাতই হলো আমাদের ঘোরাফেরার সময়। আমাদের সময়? আমরা কারা? কায়াহীন ভূতেরা? তাহলে আমার বাবা মা বোন সব কেমন গুলিয়ে যাচ্ছে। তোমার অত ভাবার দরকার নেই। থানা হয়ে চট করে বাড়ি ঘুরে এসো। ফিরে এলে আবার কথা হবে, আবার কথা হবে। তোমাকে দেখতে পাবো কোথায়? আমি তোমায় ঠিক খুঁজে নেব। তুমি কিন্তু বাড়িতে আটকে থেকো না। কথাটা মাথায় ঢোকার আগেই আমি সাত করে স্টেশনে এসেছে। ছেঁড়া চট জড়ানো বাঁশে আষ্টে পিষ্টে বাঁধা একটা শরীর খোলা প্ল্যাটফর্মে পড়ে আছে। ভেতরে একজন ফোন করে আমাদের পুলিশ থানায় কথা বলছে।
তার সামনে টেবিলে আমার হাতঘড়ি, টিকিট, আই কার্ড, কিছু খুচরো টুকরো কাগজ, এইসব। টাকাগুলো চোখে পড়লো না, নির্ঘাত হাবিস করে দিয়েছে। কাগজ কাঠ উল্টে পাল্টে দেখে সে আমার নাম ঠিকানা বলছে। ওপারে বোধ হয় ফোন নাম্বার জিজ্ঞাসা করলো। উত্তর গেল, না, ফোন নেই মনে হচ্ছে। আপনারা মেসেঞ্জার পাঠিয়ে তাড়াতাড়ি খবরটা দিয়ে দিন। থানা থেকে আমাদের বাড়ি কাছে, পুলিশ যাওয়ার আগে আমি যেতে চাই। কি আশ্চর্য, পরের মুহূর্তেই আমার বাড়ি যেন ভূতের রাজা দিল বর। তাহলে আমিও তার বর পেয়ে গেলাম। ওসব এখন ভাবার সময় নেই। যেমন রোজ ফিরি সেইভাবেই সদর দরজা ঠেলে ঢুকতে গেলাম। ভেজানো দরজা ঠেলে খুলতে পারলাম না, বিশাল ভারী। অগত্যা খোলা জানালা দিয়ে চলে এলাম সোজা ঘরের ভিতরে। বাবা বিছানায় বসে টিউবলাইটের আলোয় কাগজ পড়ছে। আলোটা আজ খুব জোরালো মনে হলো। লো ভোল্টেজের জন্যে অন্যদিন এই সময় মিনমিন করে। কাছে এগিয়ে গেলাম, হাওয়া লেগে কাগজটা নড়ে গেল। সেটা হাত দিয়ে চেপে ধরে বাবা একবার আমার দিকে তাকালো, চশমাটা ঠেলে তুলে নিয়ে আবার কাগজ পড়তে লাগলো। আমাকে দেখতেই পেল না। আমি বললাম, বাবা শুনছো? বাবা, আমি ট্রেনে ধাক্কা খেয়েছি। বাবা শুনতেও পেল না, কিন্তু কেমন অবাক হয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলো। পাশে ঘরে গেলাম। এখানে মা আর বোন থাকে, মা নেই, মনে হয় রান্না করে। বোন একা একা বসে টিভি দেখছে, পোর্টেবল সাদা কালো টিভি। বাংলা সিরিয়াল চলছে এক আকাশের নিচে। আমিও কাজ থেকে ফিরে একটা জিনিস করি, সেটা হলো রোজ বোনের সঙ্গে সেটা দেখি। ছবিতে এখন তার গভীর মনোযোগ। আমি পাশে বসে ওর চুলটা টেনে দিলাম। ঘুরে তাকালেও না। রোজ যেমন বাড়ি ফিরে গল্প করি তেমন বলতে চাইলাম। মনে হলো আমার সবকিছু মনে পড়ে গেল যে আমি তো এখন বিদেহী। আমার গলাতেও কোনো আওয়াজও নেই। খুব চিন্তিত মনে রান্নাঘরে গেলাম। মা রুটি সেকছিল। আমি ভেতরে ঢুকতে স্টোভের নীলচে আলো দুলে গিয়ে লাল হয়ে গেল। মা জাল নামিয়ে নিয়ে দরজার দিকে তাকালো। আমি মায়ের গা ঘেঁষে বসে পড়লাম। আলোর শিখা আবার একবার নেচে উঠে স্থির হয়ে গেল। মা রুটিটা উল্টে নিয়ে ফুলাতে লাগলো। মা নিশ্চয়ই আমার জন্য রুটি বানাচ্ছে। মা তো আর জানে না। খুব ইচ্ছে হলো মাকে জড়িয়ে ধরি। এক ঝলক বাতাসের মতো মাকে ঘিরে বসে রইলাম। আমার অস্তিত্ব মা টের পাচ্ছে না। একবার শিউরে উঠলো যেন। আমার স্পর্শের বাতাস কি মা বোঝেনি? কেবল উদ্বিগ্ন চোখে থেকে থেকে দরজার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার বাড়ি ফেরার শব্দ শুনবার জন্য উৎকণ্ঠ কিনা। সেই আমি নই। মায়ের কানের কাছে ফিস ফিস করে বললাম, মা, মা, আমি তোমার পাশে গায়ে গা দিয়ে বসে আছি। তুমি আমায় দেখতে পাচ্ছ না? আর কোনোদিন দেখতেও পাবে না। রবিবার বোনকে দেখতে আসছে ভাবতে ভাবতে আসছিলাম। লাইন পেরোতে গিয়ে থ্রু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গেল। বোনের বিয়ের জন্যে আমি আর কিছু করে দিতে পারবো না। এই অপদার্থ ছেলেকে তুমি ক্ষমা করে দিও মা। মায়ের দুপাশে প্রণামের পরশ বুলিয়ে খুব ধীরে ধীরে বেরিয়ে বাবার কাছে এলাম। অশক্ত রোগ জীর্ণ বাবাকেও প্রণাম করলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। নিজের ঘরে বসে খানিক্ষণ কাঁদলাম। আমার এখনকার কান্নায় চোখের জল বেরোয় না। নিজের প্রিয় জিনিসপত্র বই খাতার উপর কায়াহীনের অস্থির হাওয়া বুলিয়ে বুলিয়ে টেপ রেকর্ডারের কাছে এসে থমকে গেলাম। এতে বোনের গাওয়া গান আছে, বাবার গলা আছে, মায়ের পাঁচালি পড়া আছে, আমার আবৃত্তি আছে, নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ, শক্তি, জয় গোস্বামী আর আমার নিজে। এখনই খবরটা চলে আসবে, তারপর যে কি শুরু হবে আর সইতে পারা যাচ্ছে না। হাওয়ার
দোলাতে এত কষ্টের বোঝা আটাতে পারছি না। উষ্ণে উবে যাচ্ছে ভেতর থেকে, হিমশীতল কুয়াশার মতো ঘন হয়ে পড়ছে একটু একটু করে। বোনের মাথায় আশীর্বাদের ছোঁয়া বুলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বোন জানালাটা বন্ধ করে দিল। আমার ছোঁয়াতে তার শীত ধরে গেছে হয়তো। ঠিক তখনই দরজায় পুলিশ। আমি আর অপেক্ষা করতে পারলাম না। পথের দূরত্ব বলে এখন কিছু নেই আমার। এই এখানে, ওই ওখানে, আবার সঙ্গে সঙ্গে সেখানে। অকুল স্থলে পৌঁছতেই পণ্ডিতের গলা, কি পারলে না তো? এখন আমাদের সবকিছু সহ্য করার শক্তি নেই, বুঝেছ? আমি কথা বলতে পারছি না। আগের আমি আর এই আমি কত তফাৎ। আগের প্রতিটি সেকেন্ডের ঘটনা এখনো আমি মধ্যে ভরপুর, অথচ এই আমি এখন কাদের? আমার কাজ কি? এই আমার মধ্যে কি ক্ষমতা আছে? প্রথম প্রথম এমন হবে, শুনতে পাচ্ছ তো? চলো ওই গাছটায় কি বসি। আমার মন খারাপ না শরীর খারাপ, কোনটা? হাওয়া কাটা হা হা হাসিতে গাছটা দুলতে লাগলো কিছুক্ষণ। পাখালিরা ডানা ঝাপটাতে লাগলো, তার সঙ্গে বিকট ডাকাডাকি। আমি আস্তে আস্তে নিজের ভূতাবস্থায় ফিরে এলাম। হাসি থামতে আবার সব চুপচাপ। বললাম, ও কেমন হাসি? আওয়াজ নেই, দমকা ঝড়ের মতন। এবার হালকা হাসি, তাতেও একবার আমার দোলা লাগলো। সে বলল, ওসব ছাড়ো, তুমি এখন অধিকার নও। ওদের সঙ্গে তোমার কোনোভাবেই আর মিল হবে না। তুমি আলাদা, তারা আলাদা। এখন বিশ্রাম নাও। আমি যাই একটু চক্কর দিয়ে আসি। হুঁস করে একটা বাতাস বয়ে গেল। আমি গাছের পাতায় এলিয়ে শুয়ে পড়লাম। ঘুটঘুটে অন্ধকারে অবিরাম ঝিঝির ডাক, পাখিদের নড়ে চড়ে বসার শব্দ। কিছুক্ষণ পরে পাশে অন্য একটা গলা পেলাম। তুমি আজ নতুন এসেছো না? ধরপড় করে উঠে বসে কাউকে চোখে পড়লো না। 6 মাস না গেলে দেখতে পাবো না, আন্দাজে বললাম। হ্যাঁ, এই আজ বিকালে। জানি, দেখেছি। দেখেছো? সত্যি বলছো? দেখেছো? কি দেখেছো? তুমি লাইন দিগছিলে, ছিটকে পড়ে গেলে। দেখলে অথচ বাঁচালে না কেন? রাগে আমার গা গরম হয়ে গেল। বাঁচাবো কি করে? বাঁচানো যায় নাকি? তুমি কিছু জানো না? জানি না, জানতে চাইও না। যাও, যত সব ভুতুড়ে কাণ্ড। আহা আহা, রাগ করছো কেন? তুমি আজ আসবে সেও তো আমরা জানতাম। না হলে দেখো, পণ্ডিত ওখানে ছিল কেন? পণ্ডিত? সে আবার কে? সে কি গো, এই তো এতক্ষণ যার সঙ্গে ছিলে। তাই বললো? ওর নাম তাহলে পণ্ডিত? তা জানি না, সবাই ওকে পণ্ডিত বলে আমাদের এই এলাকায়। সবাই ওনাকে মেনে চলি। নতুন কেউ এলে উনি দেখভাল করেন। পণ্ডিত আর কি করেন? ওনার কাজে শেষ আছে নাকি? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখো কে এখন। যেখানে যত অপঘাত, পণ্ডিত সবখানে। বলতে পারো আমরা সবাই ওর হাত ধরে এখানে আসি। বুঝেছি, পণ্ডিত হলো তোমাদের মোড়ল। ধ্যাৎ, কোথায় মোড়ল আর কোথায় পণ্ডিত? তুমি সেই নেতাজি আর পেঁয়াজির মতো বলছো দেখছি। ভূত হলে কি হয়, জিনিসটি বেশ রসিক।
ঘুম তো আর এখন জরুরি নয়, এর সঙ্গে গল্প করে কিছু জেনে নেওয়া যেতে পারে। শেষ হলো আজকের গল্প এখানে। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।